চাপটা কার? চাপ হচ্ছে তৃণমূল কংগ্রেসের চাপ। মুখ্যমন্ত্রী স্বয়ং বলে দিয়েছেন যে আপনারা মনে রাখবেন নির্বাচন কমিশন চলে যাবে, আপনারা সরকারি কর্মচারী, আমরাই থাকবো। কিন্তু কম চাপ নাকি? এই চাপেই তো সবাই মারা যাচ্ছে। কারণ আপনাকে যদি সৎভাবে কাজ করতে হয়, যে মৃত তার নাম কাটতে হবে, যে শিফটেড তার নাম কাটতে হবে। আর মুখ্যমন্ত্রী আপনাকে ভয় দেখিয়ে রেখেছেন যে আপনার চাকরি চলে যাবে। এই চাকরি চলে যাওয়ার মুখ্যমন্ত্রীর দেখানো ভয়ে সবাই মারা যাচ্ছে এবং মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করা উচিত এর জন্য, উনি যে ধমকি দিয়েছেন তার জন্য। আমরা যদি কাউকে খুনের ধমকি দিই, আমি যদি আপনাকে খুনের ধমকি দিই, তা আপনি আমার বিরুদ্ধে পুলিশে যদি কমপ্লেন করে, পুলিশ আমার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তো স্বয়ং মুখ্যমন্ত্রী যখন ধমকি দিচ্ছেন যে আপনারা ঠিক কাজ করলে আপনাদের আমি চাকরি দেখে খেয়ে নেব, তো সেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অ্যারেস্ট হবে না? হওয়া উচিত। তো এই অসুস্থ বা স্ট্রোক যে মুখ্যমন্ত্রীর কারণেই হচ্ছে, একদম মুখ্যমন্ত্রীর কারণে হচ্ছে। কারণ দেখুন, চাকরি চলে যাওয়ার ভয় তো সবার থাকবে। আপনারা দেখুন বের করে কে চাকরি যাওয়ার ভয় দেখিয়েছে? মুখ্যমন্ত্রী দেখিয়েছেন ভয়। মুখ্যমন্ত্রী ডাইরেক্ট বলেছে যে আপনারা মনে রাখবেন আপনারা সরকারি, রাজ্য সরকারের আন্ডারে চাকরি করেন, অর্থাৎ পক্ষান্তরে বলে দেয়া যে আমাদের কথা মতো কাজ না করলে তোমার চাকরি খাওয়া হবে। চাকরি খাওয়ার কথা যে বলেছে, চাকরির ভয় তো সবাই থাকবে। আমি চাকরি করেছি জীবনে, আমিও জানি যে চাকরি যাওয়ার ভয় কি। এটা 40 বছরের বয়স্ক লোকের, 45 বছর বয়স্ক লোক বা 55 বছর বয়স্ক কোনো লোকের যদি হঠাৎ করে চাকরি চলে যায়, বেচারা খাবে কি? এই ভয়ে সবাই এই অবস্থা হচ্ছে। দাদা, 26 লক্ষ মানুষের 2002-এর তালিকার সঙ্গে কোনো ম্যাচিং হয়নি। শেষ এসআইআরে প্রাথমিকভাবে 5% মানুষের নাম মিলছে না। কি বলবো? দেখুন, এসআইআর হোক, সমস্তটা সামনে আসুক, তারপরে আমরা আমাদের বক্তব্য বলবো। আমি শুধু এটুকু আপনাদের মনে করিয়ে দিতে চাই, আপনারা তথ্য প্রমাণ সহ খতিয়ে দেখতে পারেন। 2002 সালে যখন এসআইআর হয়েছিল এবং ড্রাফট লিস্ট বেরিয়েছিল, তখন 69 লাখ লোক, অর্থাৎ 69 লক্ষ লোকের কিন্তু নাম ছিল না বা ম্যাচ করেনি। এটা অত্যন্ত স্বাভাবিক প্রক্রিয়া, কারণ মৃত ব্যক্তি থাকে, থাকে, বাংলাদেশ থেকে আসা লোকেদের সমস্যা আছে, ছিল তখনও ছিল। এবং তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই দাবি করেছিলেন যে সিপিএমের সরকারকে ফেলে দেওয়া হোক। কেউ মানেনি সেই দাবি, কারণ এতগুলো ভোটার নাম ভোটার লিস্ট থেকে কাটা গেছে। তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এসআইআর এর সপক্ষে ছিলেন। এখন টুক করে পাল্টি খেয়ে গেছেন, কারণ জানছেন যে ওনার মৃত ভোটারদের নাম যদি কেটে বাদ দিয়ে দেওয়া হয়, ছাপ্পাটা মারবে কে? সামিং কার হয়ে ছাপ্পা মারবে? বা এখানকার এই যে দুষ্কৃতীরা তারা কার হয়ে ভোট দেবে? সেই জন্য উনি কাটছেন। কাটবেন, আরো দিনে আসুন, সময় আসুন, ছেড়ে দেবা কেঁদে বাঁচি অবস্থা হবে, হাউমাউ করে কাঁদবে। জেলা জুড়ে এসআইআর যে ফর্ম দেওয়া, সেই এসআইআর ফর্মটা তো এখন দেওয়া হচ্ছে যারা যারা ওখানে ভোটার লিস্টে নাম আছে, ভোটার কার্ড আছে, তার এসআইআর ফর্ম পায়নি, এরকম জেলা জুড়ে অনেক আছে। এইটা নিয়ে কি আপনারা কোনো? দেখুন, সবাই পাবেন, যাদের পাননি তারা উপযুক্ত জায়গায় যোগাযোগ করতে হবে, বিডিও অফিসে যোগাযোগ করতে হবে বা বিএলওর মাধ্যমে যোগাযোগ করতে হবে। আর মনে রাখবেন, নির্বাচন কমিশন অনেকগুলো ধাপ দিয়েছে। এমনকি আপনাদের মাধ্যমে বাংলার জনগণকে, সাধারণ মানুষের মধ্যে একটা ভ্রান্ত ধারণা তৈরি হয়েছে যে এসআইআর যদি সম্পন্ন হয়ে যায়, তাতে যদি আপনার নাম না থাকে আর নাম উঠবে না, এরকমও কিন্তু কোনো কারণ নেই। তার কারণ হচ্ছে এসআইআর শেষ হচ্ছে আমার ডিসেম্বরে, ড্রাফট লিস্ট বেরোচ্ছে, তাই তো ফাইনাল লিস্ট জানুয়ারিতে বেরিয়ে যাবে। তো জানুয়ারি মাসের পর ফেব্রুয়ারি মাসেও যদি কারো 18 বছর বয়স হয়, তার নামও ভোটার লিস্টে উঠবে। পরবর্তী সময়ে ফর্ম ফিল আপ করে আপনাকে ভোটার লিস্টে নাম উঠতে হবে, এরকম। অর্থাৎ এই যে ভুল বোঝানো হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এবং বেশ কিছু নেতা নেত্রীর তরফ থেকে যে এসআইআরে আপনার নাম নেই মানে আপনার আর ভোটে নাম উঠবে না, এটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। এটা মানুষের কাছে আপনাদের মাধ্যমে আমি পৌঁছে দিতে চাই যে আপনারা সঠিক তথ্যটা পরিবেশন করুন যে এসআইআর এর পরেও নাম উঠতে পারে কারো, কেউ যদি যোগ্য হয়। আমার ধরুন, আমি বাংলাদেশ থেকে আসা, আমার সিএতে ফর্ম ফিল আপ করেছি, আমার এসআইআর এর মধ্যে আমি সিএ এর সার্টিফিকেট পেলাম না, এসআইআর কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি আমার সিএ এর সার্টিফিকেট পেলাম বা নাগরিকত্বের সার্টিফিকেট পেলাম, তখন ওই নাগরিকত্বের সার্টিফিকেট দিয়ে আমি আমার নাম ভোটার লিস্টে তুলতে পারবো এসআইআর এর পরেও। এই যে বিষয়টি, এই বিষয়টি সঠিকভাবে তৃণমূল কংগ্রেসের নেতারা মানুষকে বলছে না, মিথ্যে কথা বলছে। গোটা রাজ্য জুড়ে এরকম অনেক এখন ব্যবসা চলছে এবং এই ব্যবসার মূল যিনি কারিগর তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস। সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর একটি চক্রান্ত চলছে। আমরা আগেও বলেছি, এখন মানুষ বুঝতে পারছে। কয়েকশো মানুষ আপনারা দেখেছেন বর্ডার পেরিয়ে পেরিয়ে বাংলাদেশে ফিরে যাচ্ছে, তারা এখানকার নাগরিক নয়। যারা ভারতবর্ষের নাগরিক তারা অবশ্যই ভারতবর্ষে থাকবেন, ভারতবর্ষে ভোট দেবেন, এটাই স্বাভাবিক। কিন্তু একের পর এক এই ঘটনা প্রমাণ করছে যে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যে ভারতবর্ষের এই অঙ্গরাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি পরিবর্তন হোক, তার জাতিবিন্যাস পরিবর্তন হোক এবং এই অংশে উনি এবং ওনার পরিবার জমিদারির মতো বছরের পর বছর বংশ পরম্পরায় যেন রাজত্ব করতে থাকেন। সেটা হবে না। মাননীয় প্রধানমন্ত্রী ডেমোগ্রাফিক মিশন ঘোষণা করেছেন, এর আগে আপনারা দেখেছেন, তার বক্তব্যে এসেছে। আমার বিশ্বাস আগামী দিনে
ভারতবর্ষকে ইনট্যাক্ট রাখার জন্য, ভারতবর্ষ যাদের দেশ তাদের জন্য রাখার জন্য যা যা করার সে করবে মাননীয় প্রধানমন্ত্রী। এসএসসি নতুন নিয়োগ মামলায় 9 মার্চ 2025 নিয়োগ প্রক্রিয়া সমস্ত ওএমআর প্রকাশের নির্দেশ, নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর যে নিয়োগ প্রক্রিয়া সমস্ত ওএমআর প্রকাশের নির্দেশ দিয়েছে অমৃতা। দেখুন, এই সরকার জবে থেকে ক্ষমতায় এসেছে এমন একটিও রিক্রুটমেন্ট হয়নি যে রিক্রুটমেন্টগুলো পয়সা ছাড়া বা দুর্নীতি ছাড়া হয়েছে। এমনকি এই যে ভায়োলেন্স হয়েছে এখানে, সেই ভায়োলেন্সের সাথে যুক্ত যারা ব্যক্তি প্রত্যেকে এখানে তৃণমূল কংগ্রেসের ক্যাজুয়াল স্টাফ, বিভিন্ন বডিতে তারা ক্যাজুয়াল স্টাফের কাজ করে। তো চাকরি চলে যাওয়া উচিত ছিল তো তাদের, যে এই ধরনের অপরাধ করার জন্য। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে এই সরকার এদেরকে গুন্ডা পোষার কাজ করে, এদেরকে গুন্ডা হিসেবে ব্যবহার করে পোষার কাজ করছে। এবং এই যে এসএসসির কথা বলছেন, আরও কত চাকরি, দেখুন প্রাইমারিতে এরপরে কী হবে, কোথায় কী হবে, আমরা তো ভয়ে আছি। আমরা ভয়ে আছি এই জন্য যে তৃণমূল চুরি করেছে, কিন্তু এর ফলে ভুক্তভোগী হতে হচ্ছে সাধারণ মানুষকে। বিজেপি ক্ষমতায় এলে স্বচ্ছভাবে রিক্রুটমেন্ট হবে, ঠিক যেভাবে আমরা প্রতি 2-3 মাস অন্তর প্রায় 70,000 করে লোকেদেরকে, যুবক যুবতীদেরকে আমরা অ্যাপয়েন্টমেন্ট লেটার তুলে দিচ্ছি রোজগার মেলার মাধ্যমে। এবং দুর্নীতির একটা অভিযোগ পর্যন্ত নেই, একটা অভিযোগ পাবেন না। দাদা, বারাসাতে যে চোখ খুবলে নেওয়ার ঘটনায় সেখানে মৃত প্রীতমের মাকে চাকরি দিল রাজ্য সরকার, এবং আজ বুধবার রাতে। এ তো নতুন কিছু নয়, মুখ্যমন্ত্রী কারো চোখ খুবলে নিয়ে যাক, হসপিটাল থেকে নিয়ে চলে গেলে যাতে ওনার তো একটাই আছে, 5 লাখ 10 লাখ আর একটা হোমগার্ড বা সিভিক ভলেন্টিয়ারের চাকরি, এই দিয়ে তো উনি কিনে নিতে চাইছেন। কারণ মুখ্যমন্ত্রী চান যে বাংলার যেন অর্থনৈতিক ডেভেলপমেন্ট, অর্থনৈতিক উন্নয়ন যেন না হয়। অর্থনৈতিক উন্নয়ন হলে শিল্প হবে, মানুষের হাতে কাজ থাকবে। আপনার সরকারি চাকরির কথা সবাই, সরকারি চাকরির জন্য নিজের ছেলেকে কেউ ভুলে যাবে না। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে বাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী এমন একটা জায়গা তৈরি করেছেন, এমন একটা সিস্টেম তৈরি করেছেন, এখানে শিল্প আসবে না। আপনাকে ভিক্ষাবৃত্তির জন্য মুখ্যমন্ত্রীর কাছে হাত পাততে হবে, চাকরির জন্য আপনার বাড়ির লোককে করতে হবে, অথবা আপনার বাড়ির, অথবা আপনার ছেলে হসপিটালে মৃত থাকলে তার চোখ খুবলে নিয়ে যেতে হবে, তবেই আপনি চাকরি পাবেন, নচেত চাকরি পাবেন না। শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি শিল্পের জন্য জমিতে মন্দির কেন? শিলিগুড়ি জলপাইগুড়ি শিল্পের যে অথরিটি রয়েছে সেখানে তার জমিতে মন্দির কেন? শিল্পই তো নেই, ভগবান ভরসা, সেই জন্য মন্দির তৈরি হচ্ছে, কোথাও মসজিদ তৈরি হচ্ছে, কোথাও বাবরি মসজিদ তৈরি হচ্ছে, এই হচ্ছে পশ্চিমবঙ্গে। যেখানে ব্রাত্য বসু বলছে দেশে এমন একটা কোনো রাজ্য নেই যেখানে স্বচ্ছভাবে, এত স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়া হয়েছে, এবং বিচারপতি রাজনৈতিক অভিসন্ধি নিয়ে কাজ করবে এটা বিশ্বাস করি না, আর বিরোধিতা রাজনৈতিক বিরোধিতা করবে সেটাই স্বাভাবিক, ব্রাত্য বসু বলছে। ব্রাত্য বসুর প্রথম যে রিক্রুটমেন্ট হয়েছিল না, সেই রিক্রুটমেন্টটা যদি ফাইল খোলে কোর্ট, ব্রাত্য বসুও জেলের ভেতরে থাকবে, চিন্তা নেই, ব্রাত্য বসুও জেলের ভেতরে থাকবে। এমন কোনো রিক্রুটমেন্ট হয়নি যাতে দুর্নীতি হয়নি।